আমি আরিফুল সাজ্জাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। দর্শক, আপনারা জানেন প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এবং যদি তা না হয় তাদের প্রধান যিনি ব্যক্তি তারেক রহমান বলেছেন যে ষড়যন্ত্রতর বাড়তে পারে। অন্যদিকে আজকে তথ্য উপদেষ্টা বলেছেন যে তাদের অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা অনুযায়ী একটা প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচনের বিষয়টি আসবে। এই যে আপাতভাবে পরস্পর বিরোধী দুই ধরনের চিন্তা আসলে কোন দিকে নিয়ে যেতে পারে রাজনীতিকে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন দুইজন অতিথি। শুরুতে আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য, এবং শামসুল আলম লিটন, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আলোচনা শুরু করব, তবে তার আগে একটু আজকের শিরোনামগুলো দেখে আসতে চাই। নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বললেন তারেক রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পরেই ভোট, জানালেন তথ্য উপদেষ্টা। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও ইসি গঠন আরও জবাবদিহিমূলক করার সুপারিশ সিনিয়র সাংবাদিকদের, বিবেচনার আশ্বাস সংস্কার কমিশন প্রধানের। বিচার না হওয়া পর্যন্ত খুনিদের রাজনীতির অধিকার নেই, বরিশালে বললেন সার্জিস। রোহিঙ্গা প্রত্যাবাসনে হাসিনা সরকারের চুক্তি ছিল অকার্যকর, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গায়ে পড়ে কেউ সংঘাতে জড়ালে জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। দেখছিলাম শিরোনাম, আমরা এখন আলোচনায় যেতে চাই। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি এবং একই সঙ্গে আপনি প্রথম যে শিরোনামটা দেখলেন, বলা চলে একই বিষয়। শুরুটা এইভাবেই করতে চাই। আসলে কোন দিকে যেতে পারে, যে আপাত মনে হচ্ছে যে দুই দিক থেকে দুই ধরনের মত চলে এসেছে। একটা হচ্ছে দ্রুত নির্বাচন দিতে হবে, আর অন্য পক্ষে না, সংস্কার মোটামুটি একটা করে তারপর নির্বাচন। এই দুইয়ে যদি পরস্পর বিরোধী আরও তীক্ষ্ণ হয়ে যায়, তখন আসলে কোন দিকে যেতে পারে রাজনীতিতে, আপনার কি মনে হয়? এমনি ধরেন, প্রথম শুনলে দেখলে মনে হচ্ছে যে বোধহয় একটা সংঘাতের দিকে যাচ্ছে, কিন্তু একদম নেসেসারিলি এটা একটা সংঘাতের দিকে যাবেই এরকম ভাববার কোনো কারণ নেই। আমি যতদূর জানি তাতে শিক্ষার্থীরা বিশেষ করে, এই যে সেদিন বেগম জিয়াকে সেনা দিবসে আমন্ত্রণ জানানো হলো, তারা সেখানে গেছেন, গিয়ে দেখা করেছেন, এবং মানে এনভায়রনমেন্টটা খুবই মনে হলো যে সৌহার্দ্যপূর্ণ। এর মধ্যে থেকে অন্য কোনো কিছু বোঝার উপায় নেই। তবে একটা জিনিস এমনিতে মেসেজ তো বোঝা যায় যে গভর্নমেন্ট স্পেশাল একটা অনার দিল বেগম জিয়াকে। এ থেকে মানে আমি বোঝার চেষ্টা করছি যে সংঘাতের দিকে এটা নাও যেতে পারে। কথা যেটা বলছেন, দুটো কথাই আমি মনে করি থিওরিটিক্যালি বলা যায়। একটা হচ্ছে যে যখন তারেক জিয়া বলেন যে যদি ইলেকশনে দেরি হয় তাহলে ষড়যন্ত্র বাড়তে পারে, তা তো বাড়তে পারেই, ষড়যন্ত্র তো আছেই। বিশেষ করে মানে যারা পরাজিত হয়েছেন তাদের প্রধান শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে আছে, এবং ইন্ডিয়ার অ্যাটিটিউড আমাদের প্রতি ফ্রেন্ডলি হয়নি কখনো, এখনও নয়। এবং সেই বিবেচনা থেকে মানে উনি ওখান থেকে সব ভিডিও পাঠাতে থাকবেন, এই আমি আসছি, তোমরা রেডি হও, অমুক জায়গায় জড়ো হও, এগুলো করছেন। তো ফলে এটা আরও বেশি হতে পারে যদি প্রলং করতে থাকে। আবার যদি এই ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়, এই সরকারের সাকসেস কিছু কিছু আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আমি ব্যর্থতা যদি নাও বলি, লিমিটেশন আমাকে বলতে হবে। যেমন দ্রব্যমূল্য কমাতে পারছি না, তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব যে ভালো হয়েছে এরকম না। মানে দুটোই ধরেন, পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন কোনোটার উপরই সরকারি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে সেরকম বলা যাবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পারসেপশনেরও একটা মানে বিভ্রান্তি আছে। সেটা হলো যে ডক্টর নিজেই বললেন যে 2-3 দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠিত হয়ে যাবে। নির্বাচন আগে বলছে নির্বাচনের ট্রেন তো যাত্রা করেছে, ওটা যদি গঠিত হয় তারা নির্বাচনের ব্যাপারটা করে ফেলবে। কিন্তু নির্বাচন কমিশন মানে তো 5 জন কমিশনার না, এটা তো একদম তৃণমূল পর্যায়ে নির্বাচন যে প্রক্রিয়া আছে সেই পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি স্থাপন করা।
এটা কোনো সময় ঠিক মতো হয় না। আমরা বলি যে ইলেকশনের সময় নির্বাচন কমিশনের উপরেই বা তাদের নির্দেশ অনুযায়ী প্রশাসন চলবে, তা তো চলে না। দেখা যায় পুলিশের মধ্যে থাকে ডিসি সাহেব বলেন, এসডিও সাহেব বা কী বলে আপনার টিএনও সাহেব বলেন, এরা সব তাদের আমলাতন্ত্রের কথা মতো চলে। এবং এই কারণে শেষ পর্যন্ত এমনও হয়েছে যে ইলেকশন কমিশন আর্মি চেয়েছে, আর্মি যায়নি। এই সব মিলে বলছি যে ওই জায়গাগুলো অ্যাড্রেস করাই হয়নি কিছু এখন পর্যন্ত। কিছু মানে ওইটা যে একটা অ্যাড্রেস করার বিষয়, সেরকম অ্যাটিচিউডটাও তো বোঝা যায়নি। সেই জায়গাতে তারা 5 জন কমিশনার দিলেন, চিফ ইলেকশন কমিশনার দিলেন। এই ইলেকশন কমিশন যে কতখানি মানে যোগ্যতার সঙ্গে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন উপহার দিতে পারবে সেটা তো বলা যায় না, সেটা আপনাকে দেখতে হবে। আবার আপনার কাছে আসবো এই বিষয়টি নিয়ে। বিশেষ করে আজকে একটা মতবিনিময় ছিল, বিশেষ করে টেলিভিশন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে যে সংস্কার কমিশন রয়েছে, সেখানেও এই বিষয়গুলো আলোচনা হয়েছিল। সেটা নিয়ে আপনার কাছে আবার আসবো। শামসুল আলম লিটন, আপনার কি মনে হয় এখন পর্যন্ত অভ্যুত্থানের পরে যে সরকারটা গঠিত হলো, এরপরে তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছে, আপনার মূল্যায়ন কি? যে অভ্যুত্থানের যে স্পিরিট ছিল বা যে চাওয়াটা ছিল, সেই চাওয়াটাকে পাওয়ার ক্ষেত্রে, পরিণত করার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো, সে ঠিকভাবে তারা নিয়েছে? আপনার মূল্যায়ন কি বলে? থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। মান্না ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়। তিনি যেভাবে মূল্যায়ন করেছেন, অত ম্যাচিউর মূল্যায়ন হয়তো আমি করতে পারবো না। তবে আমার যেটা ধারণা, আমি বাইরে থাকি তো, আমাদের গণতন্ত্রের খুব ভালো জায়গাগুলোতে আমাদের বসবাস হওয়ার কারণে গণতন্ত্রের যে ভাবনা সেখানে লালন করা হয়। আমার এক বন্ধু এখনকার ব্রিটিশ সরকারকে বলেন আর কি, যে 10 ডাউনিং স্ট্রিট, মানে প্রধানমন্ত্রীকে বলেন হাফ ম্যাড, যেটা পত্রিকায় লেখা হয়েছেও। আর অপোজিশন লিডার যিনি ইমিডিয়েট পাস্ট প্রাইম মিনিস্টার ছিলেন, ইমিডিয়েট পাস্ট, তাকে বলেন ফুল ম্যাড। কারণ তিনি আমাদের ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীকে পা গেড়ে যেভাবে করেছিলেন, সেটা ব্রিটিশ ইতিহাসে না, আমার মনে হয় পশ্চিমাদের ইতিহাসে এরকম নাই। সে কারণে তিনি পার্লামেন্টে এখন অপোজিশন, এবং বর্তমান পজিশনে হাফ ম্যাড বলেন এই কারণে যে তিনি নির্বাচনের আগে যা যা বলেছেন, নির্বাচনের 72 ঘন্টার মধ্যে ঠিক উল্টা কথা বলেছে, যেটা ব্রিটিশ রাজনীতিতে কোনো রেওয়াজ নাই। এখন আসেন, এই কথাটা এই জন্য বললাম, দ্যাট ইজ দ্য সাইড এফেক্ট অফ ডেমোক্রেসি। তো সব কিছু তো সাইড এফেক্ট আছে। ডেমোক্রেসি খুব ভালো ট্যাবলেট, কিন্তু এটা নিকৃষ্টগুলোর মধ্যে উৎকৃষ্ট। এবং সেই কারণেই ডেমোক্রেসির যে মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির পীঠস্থানে যদি হাফ ম্যাড অ্যান্ড ফুল ম্যাডের হাতে পড়ে থাকে, আজকের সরকারের সঙ্গে এটা রিলেভেন্স কি? আজকের সরকার কিন্তু জনতার সরকার, এটা রাজনৈতিক দলের সরকার না। কিন্তু তার নৈতিক শক্তি হচ্ছে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমনি অবস্থা হয়েছিল জার্মানিতে এবং ইটালিতে। তখন প্রশ্ন এসেছিল যে এই যে পতিত যে 7 মিলিয়ন মানুষের হত্যাকারী, তাদের তো অসংখ্য সমর্থক আছে, তাদের দর্শন আছে, তাহলে এদেরকে নিষিদ্ধ করা যাবে কিনা, এবং একটি পক্ষকে নিষিদ্ধ করে কি ডেমোক্রেসি হয় কিনা, এটি নিয়ে অনেক ডিবেট হচ্ছে, অনেক কথা হয়েছে। এবং নুরেমবার্গ প্রিন্সিপাল এবং এগুলো আলাপ আলোচনা করলে আমার মনে হয় এগুলোর একটা স্পষ্ট, এখানেই হচ্ছে মূল সংকট। এখানেই মূল সংকট কেন? স্পিরিটটি হচ্ছে, স্পিরিটটি কি দেয়াল লিখনগুলো পড়লে বোঝা যায়, সেখানে কতগুলো বিষয় কিন্তু স্পষ্ট করা আছে। কিন্তু এর একটা টাইমলাইন কে ফিক্স করবে? সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ফিক্স করবে। কিন্তু আমি দুঃখিত যে আমি রাজনৈতিক দলগুলোর সম্মিলিত অবস্থানে কোথাও এই আলোচনা দেখিনি। এই কথাটি স্পষ্ট করে বলছি, ডেমোক্রেটিক সোসাইটিতে কোনো ন্যাশনাল ক্রাইসিসে ডেমোক্রেটিক রাজনৈতিক দলগুলো আলোচনার যে সংস্কৃতি, এটি কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিসের পার্ট। মান্না ভাইয়ের সামনে ডেমোক্রেসির মানে ব্যাপারে আমি লিটারেচার নিয়ে আলাপ করতে চাই না। আমি শুধু গণতান্ত্রিক বিশ্বে আমরা যা দেখি, ইরাক ওয়ার কিংবা অন্যান্য ওয়ার, এবং আমাদের পাশের দেশে আমরা অন্য অসংখ্য সমালোচনা করতে পারি, কিন্তু তাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস এবং জুডিশিয়াল প্র্যাকটিস, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, ওইগুলো থেকে কিন্তু আমরা কিছু কিছু নিতে পারি, কারণ এগুলো ওয়ার্ল্ডের বিভিন্ন ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে কাজ করে। এখানে অনাস্থার আমি সংকট দেখতে পাচ্ছি, এবং এই অনাস্থার সংকটটি গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। এবং আমি বিশ্বাস করি মান্না ভাই যদি বলেছেন যে অনাস্থা পরস্পরের মধ্যে, আচ্ছা, এই পরস্পরটি কিভাবে হয়? সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা দেখেছি 2 দফা আলোচনা হয়েছে। তাহলে কি আলোচনা হয়েছে? দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর এটা তো একটা কোনো দল ক্ষমতায় যাওয়া না যাওয়ার ব্যাপার না, কারণ যে ফ্যাসিবাদ চেপে বসেছিল সেখানে দল ক্ষমতায় যাওয়া না যাওয়ার ব্যাপারে কিন্তু মান্না ভাইরা কেউ কথা বলেনি। তারা বলছেন এই ফ্যাসিবাদের। আসবো একটু যে মাহমুদুর রহমান মান্নাকে জিজ্ঞেস, আচ্ছা, আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছিলেন যে সব দলগুলো একসঙ্গে বসে একসঙ্গে এসে আলোচনা করে কিছু বিষয় একত্রিতভাবে ডক্টর ইউনূস সরকারকে বলবে, এরকম কোনো উদ্যোগ ছিল কি আপনাদের? বাংলাদেশে তো সব দল একসাথে বসার ট্র্যাডিশন কোনোদিনও ছিল না। সব দল বলতে আমি বোঝাচ্ছি, ধরা যাক জামাতে ইসলামের নামে অনেকেই মনে করেন বসাই যাবে না,
রাজনীতি ইত্যাদি মিলে, ওইটা তো এখন পর্যন্ত আছে। এবং যারা ধর্মীয় উন্মাদনা করে, ধর্মীয় সাম্প্রদায়িকতা করে, তাদের সম্পর্কে ম্যাক্সিমাম প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিগুলো ক্রিটিক্যাল, কাজেই তাদের সাথে বসার ব্যাপার না। কিন্তু আন্দোলনের সময় 41টা দল মিলে, মানে বিএনপি, তার এলআই ছিল যে 20 দল, তারপরে সাম্যমনা জাতীয়তাবাদী দল, আমরা যারা ছিলাম 6টা দল মিলে গণতন্ত্র মঞ্চ, আমরা মিলে একটা প্রস্তাব তৈরি করেছিলাম 31 দফা। সেই 31 দফা আমরা সরকারের কাছে তখন দিয়েছিলামও। এখানে যদিও বলা হচ্ছে যে মানে আমরা উদ্যোগ নিচ্ছিলাম, উদ্যোগ নেবার, এই যে 31 দফা বিএনপি বলছে সেটার কথা বলছেন আপনি? এটাতে বিএনপি এখন বলছে যে এটা তাদের দফা। হ্যাঁ, এই জন্য এটা তো সবাই মিলে তৈরি করা হয়েছে, তারা একা করেনি এটা। কিন্তু এখন আমরাও এটার ওনারশিপ নিয়ে ফাইট করতে যাব না। এই কারণে আমি বলি কেন যাব না, এটা যে এরকম না যে ঝগড়াঝাটি হবে সেই জন্যই না। আর এটা হচ্ছে যে প্রেক্ষিতে তৈরি করা হয়েছিল সেই প্রেক্ষিতটাই তো বদলে গেছে। আমরা তখন জানি না যে এই 31 দফা কার কাছে যাবে, কারা কিভাবে এটা বাস্তবায়ন করবে। কিন্তু এখন একটা গ্রহণযোগ্য সরকার, সবাই মেনেছে তো, তার কাছে এটা দেওয়া হচ্ছে যে আপনারা কিভাবে কি করবেন বলেন। এখন এই সরকার যেহেতু ড্রাইভিং সিটে আছে, তাদেরই দায়িত্ব সবার সাথে কথা বলতে থাকুক কিভাবে করা যায়, কতদূর পর্যন্ত তারা পারবেন এবং কতদূর পর্যন্ত হয়তো রেখে দিতে হবে ভবিষ্যতের জন্যে। কিন্তু সরকার তো কোনো আলোচনার উদ্যোগই নেই। যে 2বার আমাদের সাথে কথা হচ্ছে, 2বার কি ইস্যু নিয়ে, একটা হচ্ছে 15 আগস্ট কিভাবে কি করা যায়, আর একটা হচ্ছে যে পূজার এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। তার সাথে নির্বাচন এগুলোর কোনো বিষয় নাই। এবং এরকমও হয়েছে যে 15ই আগস্টে আলোচনার জন্যে আধা ঘন্টা সময়, আমরা 6টা দল, আমরা বললাম যে 5 মিনিট করে ভাগে পড়ে আপনারা কথা বললে সেটাও কেটে যাবে, এটা আবার কোন আলোচনা। যাই হোক, কোনো রকম একটা সেরেটে গেল। তারপরে কিন্তু উদ্যোগ নিয়ে এরকম কথা বলা হয়নি। আর এটা তো খালি যে ফর্মালি করবে, তারা ইনফর্মালি কত রকম বিতর্ক আছে এটার মধ্যে। একটা দেশের মানে পুরা সংস্কার আপনি বাদ দেন, সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেসটা। আপনি হঠাৎ করে যে আমি পুরাটা সংস্কার করে তারপরে ভোট করব, এগুলো তো খুবই বোকার মতো কথা বললো। সব সংস্কার শেষ করা যাবে নাকি? ওটা তো চলবেই। কত দূর যাবেন আপনি, আপনার ডিমান্ডটা কি, এটা তারা আমাদেরকে জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করলে যেমন ধরেন, আমি মনে করি আমার উত্তর দেওয়ার কোনো সমস্যাই নাই। মূল লড়াইটা করেছি গণতন্ত্রের জন্যে, ভোটটা নষ্ট হয়ে গেছে তার জন্যে। আমি চাই যে এখন একটা গণতান্ত্রিক পরিবেশ মোটামুটি ফিরেছে, কিন্তু এমন একটা ভোট হতে হবে যেটা সবাই গ্রহণ করবে। তার জন্য যা যা করতে হবে সেটা করতে হবে। আবার আসবো একটু শামসুল আলম লিটন, মাঝখানে আপনাকে থামাই দিয়েছিলাম ওই বিষয়টা জানার জন্য যে আসলে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে, বা তারপরে তো মান্না ভাই আরো অনেক বিষয়গুলো আমাদেরকে জানালেন। আপনার কাছে ওই আপনার উন্নত যে গণতন্ত্রের যে অনুশীলন, সেই জায়গা থেকে আমি বলবো যে এইরকম একটা অভ্যুত্থান হলো, আপনি আগের অভ্যুত্থানগুলোর কিছু উদাহরণ দিচ্ছিলেন, হওয়ার পরে যে যারা অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকে তারা সবাই মিলে একত্রিত করে কোনো একটা প্রসেসের মাধ্যমে কি সরকার পরিচালনা করা সম্ভব কিনা? এটা তো আসলে মানে গণতন্ত্রের যতগুলো মডেল আছে, এটা আজকাল গুগল করে এই এখন যারা অনুষ্ঠান দেখছেন তারা অনেক মডেল পেতে পারেন। এক এক দেশে এক একভাবে হচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের এই মুহূর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 15 বছরের বেশি এক্সাইলড আছেন, 17 বছর, তো তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন এটা খুবই স্বাভাবিক। কারণ তাদের যে 1/11-এর যে অভিজ্ঞতাটি আছে, আমরা জানি হিস্ট্রি রিপিটস ইটসেলফ যে কথাটা, এটা খুবই ভয়ঙ্কর, বিশেষ করে ষড়যন্ত্রের ক্ষেত্রে। 1/11 হয়েছে, কিন্তু 222, 333 অনেক কিছুই কিন্তু আশঙ্কা সবসময় কিছু একটা হলেই। আর ষড়যন্ত্র, ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকতেও কিন্তু আমরা ষড়যন্ত্র দেখেছি। 30শে এপ্রিল ট্রাম্প কার্ড, জলিল সাহেব বলেন, অনেক একটা জিনিস একটু বোঝার জন্য, মানে ষড়যন্ত্র কে কার বিরুদ্ধে করবে, মানে যাদের পতন করছে তারা ষড়যন্ত্র করবে, না এখন যারা আছে তাদের মধ্যে ষড়যন্ত্র হবে? আসলে এই বিষয়টা কি হতে পারে? এই শব্দটা সবচেয়ে বেশি যারা ব্যবহার করেছে তার মধ্যে মান্না ভাই একজন। কারণ মান্না ভাই অত্যন্ত পপুলার বক্তা। কারণ না, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না, এটা স্বীকার করতে হবে। 53 বছরে ওনারা লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। গণতন্ত্রের জন্য লড়াইটা কিন্তু এই যে ব্ল্যাক ফোর্সেস, ডার্ক ফোর্সেস, অগণতান্ত্রিক ফোর্সেস, এক্সট্রা জুডিশিয়াল ফোর্স, এক্সট্রা কনস্টিটিউশনাল ফোর্সেস, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এবং এটা খুবই সঙ্গত। তারা তো জনগণকে রিপ্রেজেন্ট করছেন। জনগণ যখন রাতে শান্তিতে ঘুমাতে পারবে, দিনে রাস্তায় ঘুমাতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে, ওই পর্যন্ত তারা সংগ্রাম করবে। সেখানেই বাধা আসবে, ষড়যন্ত্রের কথা বলবেই। এখন ডক্টর ইউনূসের সরকার ইজ ডিফারেন্ট, সবচেয়ে জনপ্রিয় সরকার। এখন তিনি যদি 15 আগস্টের যে পূজা, এটা তো জাতীয় উৎসব হতে পারে না। আমি খুবই আমি এত সুন্দরভাবে
আমি পাইনি কারো কাছ থেকে। মানব ভাই খুবই টাইট করে কথা বলেন, খুব কথা বলেন। এই জন্য তো 15ই আগস্টের পূজা তো এটা দুঃখজনক। স্যারের কাছে হোল নেশনের যে ডিমান্ডটা এই 84 বছর বয়সে তিনি জাতিকে দিতে এসছেন, আমরা আরেকজন ডক্টর ইউনূস আগামী 100 বছরে পাবো না, কিন্তু আপনার হাত দিয়ে আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারবো এবং সংস্কার হচ্ছে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া এবং সতত আজকে যেটা করলেন কালকে সেটাকে আবার আরও সংস্কার করা লাগতে পারে। সুতরাং এইটা কিন্তু এই জায়গাটায় একেবারেই মান্না ভাই একটা দারুণ একটা কথা বলেছেন। আমার মনে হয় না মানে শিক্ষা ছাত্র আন্দোলনে যারা বিজয়ী শক্তির প্রতিনিধিত্ব যারা করছেন তারা এই স্বতঃসিদ্ধ ইয়ের বাইরে যাবেন, কিন্তু ওই যে অনাস্থার সংকট এবং অনাস্থার সংকট সম্পর্কে আপনি আমাকে পরে জানতে চাইলে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি তা বলতে পারবো, বাট আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি পূজা আর 15ই আগস্টের সংকট নিয়ে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মূল্যবান সময় নষ্ট করা হয় তাহলে আমি মনে করবো এটা আমাদের সবার জন্যই দুঃখজনক। একটা ইস্যু কিন্তু হয়েছিল মাহমুদুর রহমান মান্না, বিশেষ করে প্রেসিডেন্টকে সরানোর যে বিষয়টা যখন আসলো তখনও আমরা বিএনপির সঙ্গে একটা আলোচনা করতে দেখেছি বা বিএনপি নিজে গিয়েছিল, আমরা যেটা গণমাধ্যমের কর্মী হিসাবে দেখলাম। তখনও কি এটা নিয়ে আপনাদের যদিও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বা উপদেষ্টারা বলেছিল রাজনৈতিকভাবে একমত হলেই ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এটা বুঝলাম, কিন্তু পরে কি এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিল বা ডেকেছিল? মাঝে মাঝে জানি আমি একটু বিব্রত বোধ করি, কেন ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার, কিন্তু ওকে পড়িয়েছেন। তো ন্যাচুরালি আমি যদি ওনাকে কোনো কোনো জায়গাতে প্রতিবাদ করি বা কন্টেস্ট করি কেমন লাগে, নিজের কাছেও খারাপ লাগে। কিন্তু বিষয়টা এরকম যে এইটা ছাত্ররা প্রতিবাদ করতে শুরু করলো, তারপরে গভর্নমেন্ট তো তাদের কথা শুনলো না, তারা বললো যে এটার জন্য জাতীয় ঐক্যমত্য দরকার, এই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। তারা তো আজ পর্যন্ত সে কথা বলেননি, অথচ জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দেওয়া হলো সেখানে ডক্টর ইউনূস বলেছেন কিন্তু আমরা তাদের সঙ্গে এই আলোচনা অব্যাহত রেখেছি। এটা কি অব্যাহত রাখা মানে শুরুই তো করেননি। আমি কিন্তু বলছি যে আমি তো এটা ওপেনলি বলছি না, সবার সামনে জনগণ দেখছে, এইটা শুরু হয় নাই। এমন হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই ধরনের পলিটিক্যাল ডায়ালগটার ফরম্যাটটাই বোঝেন না বোধ হয়, না হলে উনি কীরকম করে বলতে পারলেন যে তাদের সাথে আমাদের আলোচনা চলছে। তারা যখন বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, কিন্তু আজ পর্যন্ত করেন নেই আলোচনা। এইটা তো সবার কাছেই জানা যে এই ইস্যু নিয়ে আলোচনাটা হয় নাই। তো মানে এখন আমি কি বলবো যে এই বিষয়ে আসলে শামসুল লিটন মানে যেটা বললেন আলোচনা, তাহলে মোটামুটি একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে যেভাবে প্রত্যাশা বা যে বিষয়টা চাই বা আমি আগে যে প্রশ্ন করলাম সেইভাবে আসলে হচ্ছে না। তাহলে কিভাবে হচ্ছে বলে আপনার মনে হয়? আস্থা থাকলে সব কিছুই ওয়াম থাকে এবং বোঝাবুঝির মধ্যে থাকে এবং মানুষ বুঝতে পারে বডি ল্যাঙ্গুয়েজে এবং সব জায়গার কথাবার্তায় যে আস্থার একটা ব্যাপার আছে। আস্থার সংকট থাকলে সেটা আরও তীব্রভাবে চোখে পড়ে এবং এখন এটা বোঝার জন্য কোনো বিজ্ঞানী হওয়ার দরকার নেই যে রাজনৈতিক দলগুলোর অবস্থান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ইন্টার পার্টি রিলেশন এবং গভর্নমেন্টের সঙ্গে তাদের এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্রদের একটা সংকট আছে, একটা ব্যবধান আছে, চিন্তার ব্যবধান আছে। মানে একটা বিষয় দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই যে মান্না ভাইয়ের কথা শুনে যে বিষয়গুলো হওয়ার কথা কি হয়েছে না হয়েছে একটা আমরা পিকচার পেলাম। সর্বশেষ যখন এই যে উপদেষ্টা নিয়োগ নিয়ে একটা ঘটনা ঘটলো তখন আবার শিক্ষার্থীদের যে দুটি মঞ্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে ওই আরেকটা যে মঞ্চ করেছে উভয় পক্ষ থেকে কিন্তু বলা হলো যে এই উপদেশটা কিভাবে আসলো সেটাও তারা জানে না। আমি যে প্রশ্ন করছিলাম তাহলে আপনার কি মনে হয় মানে কিভাবে চলছে আসলে? তাহলে ওদের প্রশ্নটা কিন্তু খুবই সঙ্গত এবং এই যে নয়েজ হচ্ছে এটাও সঙ্গত, এই যে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটাই গণতন্ত্র এবং 100 দিনের মধ্যে সব সংকট সমাধান হয়ে যাবে এরকম কেউ বাংলাদেশের কেউ আশাও করে না, আমার মনে হয় না। মানে গণতন্ত্র কি শুধু আলোচনা করার কথা না, হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা ভূমিকা থাকবে না? অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, কারণ শোনেন রাষ্ট্র পলিটিক্যাল মেশিনারি এবং এর দায়িত্ব রাজনীতির কাছে। আজকে রাজনীতিকরা ক্ষমতায় অথবা মন্ত্রিসভায় থাকুক বা না থাকুক, এই প্রক্রিয়া যদি ফেল করে মানুষ কিন্তু দুটি পক্ষকে দায়ী করবে। একটি হচ্ছে সবচেয়ে বেশি ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যেতে হবে এই ছাত্রদেরকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে খুঁজে খুঁজে এনে যা যা করার সবাইকে বজলুলুদা বানাবে। উপদেষ্টা পরিষদ আর উপদেষ্টা পরিষদকে আপনি পাবেন অনেকে আলোচনা করে যে ফেল করলে মানে ছাত্রদের খুঁজে বের করা হবে। উপদেষ্টা পরিষদের সবার পকেটের মধ্যে আমার মতো অন্য দেশের পাসপোর্ট আছে অথবা অনেকের, আমি সবার বলবো না, আমি সবারটা জানি না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মধ্যে মাত্র 3-4 জনকে আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পেয়েছি। আমি দীর্ঘ সংগ্রামে, ওনারা যেমন রাস্তায় সংগ্রাম করেছেন, আমরা মানবাধিকারের জন্য, আমরা বিদেশে চিৎকার করেছি, আমরা
মানে মানে একসময় রাস্তা কিন্তু রাস্তায় মানে ঘুরেছি। আশার বাতিঘর, আমি যদি সাধন ভাই বলি, যদি এটা বলা ঠিক হচ্ছে কিনা তারা একজন সঠিক হোস্ট উপদেশ হিসাবে, দিচ্ছেন না ডক্টর ইউনূসকে, মানে তারা বুঝাতে পাচ্ছেন না যে কিভাবে দ্রব্যমূল্য এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ডক্টর ইউনূসকে কিভাবে বিচ্ছিন্ন করে ফেলছে। তারা ব্যর্থ হচ্ছেন তাদের প্রধান উপদেষ্টাকে উপদেশ দিতে, এবং রাজনীতিকরা নির্বাচন নিয়ে যতটা দায়িত্বের সঙ্গে কথা বলছেন সেটা খুবই স্বাভাবিক, তাদের কাজই। এখন কম্বাইনলি বললে যদি চার্টার দিতেন, সেটা একসঙ্গে 41 দল আর বাকি যারা তারা একটু আলোচনার মাধ্যমে যদি চার্টার দেন, আমি বিশ্বাস করি 15 দিনের মধ্যে গণতন্ত্র রোডম্যাপ ডিক্লেয়ার হবে। এটা আমার গুড উইশ। যেমনভাবে মান্না ভাইয়ের একটা গুড উইশ আছে, সেটা হচ্ছে যে আপনি যে বলেছেন যে সংঘাত হবেই ভবিষ্যতে, এটা ভাবার কোনো কারণ না। এটা হচ্ছে মান্না ভাইয়ের গুড উইশ। উনি পজিটিভ মানুষ, পজিটিভলি ডেমোক্রেসিকে পেতে চান। কিন্তু আমি নেগেটিভ মানুষ, আমার সাংবাদিক তো, আমার চোখ সবসময় বাঁকা। আমি দেখেছি 111 কীভাবে এসছে, এরকম পরিবেশে 111 এসছে। আপনি দিন তারিখ দিয়ে লিখে রাখুন, দেখে রাখুন। এবং এখন যে এই যে ব্যাটারি লিগ, অমুক লিগ, তমুক লিগ, শুনুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা দুনিয়াতে যে ঘৃণিত শক্তি, অর্থাৎ নির্বাচনের গণতন্ত্রের মাধ্যমে, হিটলার ওয়াজ ভেরি পপুলার 1935-এ, গণতন্ত্রের মাধ্যমে এসে গণতন্ত্র না শুধু মানবতাকে ধ্বংস করেছে, ঠিক এই শক্তিটি তাই করেছে। সুতরাং নো মার্সি, এই বিচার, তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়া অ্যান্ড সংস্কার তো অবশ্যই চলমান, এবং সংস্কারের বেসিক ঠিক রেখে নির্বাচনে যাবে। মূল আলোচনাটি কোথাও হচ্ছে না, কোথাও হয়নি। উপদেষ্টা পরিষদে কখনো হয়েছে আপনাদের টিভিতে অথবা কোনো টিভিতে আমি শুনিনি। বিচারের কথাটা যখন এলো তখন মাহমুদুর রহমান মান্না এই যে বিচারের বিষয় বা যে বিচারের জন্য যে বিষয় মানে যে আয়োজনটা করা হয়েছে বা যে ব্যবস্থা করা হয়েছে এখন পর্যন্ত, আপনার কি মনে হয় এটাও ঠিকঠাক মতো চলছে, না এখানেও একটা বৈপরীত্য দেখা যাচ্ছে? না, এখন ওদের ব্যবস্থা কি করা হয়েছে আমি তো কিছু দেখছি না। এই তো মামলা দেয়া হয়েছে মামলা মানে ট্রাইব্যুনালে। এখন আপনাকে ধরে বললাম আপনি 20টা মার্ডার করেছেন, এগুলো কোনো মামলা হলো নাকি? বা এগুলো কোনো মামলা এমনি চার্জশিট হয়েছে এরকম তো না, এরকম কেস ঘটনাই নাই। আপনি হয়তো একটা এফআইআর করেছেন অথবা মামলা দিয়েছেন, এই ধারায় এই মামলা, তার বেশি কিছু এখন পর্যন্ত হয়নি। আমি তো মনে করি যে মামলা যেমন ইন্ডিভিজুয়ালের ব্যাপারে করা হচ্ছে, আপনার দলকে এবং সরকারকেও মামলা দেওয়া উচিত। একটা দলের দায়িত্বশীল মানুষ, প্রেসিডেন্ট বা সাধারণ সম্পাদক বলছেন এদেরকে ঠান্ডা করতে ছাত্রলীগই যথেষ্ট, তাদেরকে নির্দেশ দিচ্ছি, এবং পরদিন তারা একটা হ্যাবক করে ফেললো, মানে খুঁড়াখুঁড়ি পর্যন্ত চলে গেল, তো তার বিরুদ্ধে কি দলগতভাবে কোনো মামলা হবে না? বা উনি ডাকলেন 14 দলকে এবং সেই 14 দল তাদেরকে পরামর্শ দিল, সেটা হলো মানে অ্যাগ্রেসিভ হতে। তো এগুলোর ব্যাপারে তাদের সম্পর্কে কি কিছু করা হবে না? আমি খুব গুছিয়ে মামলা করা তো দূরের কথা, আমি একদম লেজে গোবরের মতো অবস্থা দেখি মাঝে মাঝে। শামসুল আলম লিটন, এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন তৈরি হয়, কয়েকদিন থেকে আমরাও আলোচনা করছিলাম যে হত্যাকাণ্ডের জন্য অনেকে অভিযোগে ধরা হয়েছে মামলা, এবং দেখেন মামলা দুই জায়গায়, একটা হচ্ছে আমাদের নিম্ন আদালতে একই অপরাধে মামলা হচ্ছে, আবার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানেও তাদেরকে প্রডিউস করছে। এখন একই অপরাধে কি দুই জায়গায় বিচার হতে পারে বা বিচারটা শুরু হতে পারে? এটাকে কিভাবে দেখেন আপনি? না, হতে পারে না, এবং এটা কনস্টিটিউশনের গাইডলাইন আছে, আমাদের সিআরপিসিতে গাইডলাইন আছে, সবই আছে। আমি খুব সদ্য হলেও 2 বছর থেকে ল প্র্যাকটিস করি লন্ডনে, সো আমার সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার কর্মী, আইনজীবী অনেক বেশি পদবি হয়ে যায় সেজন্য। দেখুন, বিচার পাওয়ার অধিকার হচ্ছে মানুষের মৌলিক অধিকার, এটা হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশনের পার্ট, এবং এটা সব দেশেরই। নর্থ কোরিয়াতে কি আছে আমি জানি না, বাট এখন আসেন, আমার ভাই চিটাঙে মারা গেছে, আমি লাশ নিয়ে দাফন করেছি, তারপরে আমি ভিডিও দেখেছি কে আমি লিখে টিকে আমি দিয়ে দিলাম। শেখ হাসিনা বলছেন রাজাকারের সন্তান, অমুক বলছেন গুলি কর, তমুক বলছেন দেখা মাত্র গুলি, এরকম আমি ধরে নিলাম এই হ্যাবকটা এটা হচ্ছে এইটার পার্ট, আমি দিয়ে দিলাম। দিয়ে ওখানে 400 লোক দেখলাম, আমি লিখলাম সহ 400। এটা আমি চিটাং কোর্টে করলাম, আমার ভাই না জেনে সে হয়তো আইসিসি করেছে, আমরা ডিভাস্টেটেড ফ্যামিলি নানা কারণে। এটা কোনো সমস্যা না। আসামি এত কেন, এটাও কোনো সমস্যা না। আমি ভিডিওতে দেখেছি সাজ্জাদ ওখানে ছিল, সাজ্জাদের মতো, সাজ্জাদের আমার চেহারা প্রায় কাছাকাছি, মানে এবং এরকম চেহারা লক্ষ লক্ষ মানুষের আছে, আমার নামও দিয়ে দিল এক জায়গায়। এটা কোনো সমস্যা না। কারণটা কি, আপনি আমাকে বলে দিতে পারেন না আমি কাকে আসামি দিব। পুলিশের দায়িত্ব হচ্ছে প্রাইমারি তদন্ত করে, এবং প্রাইমারি তদন্তে মিনিমাম প্রুভ না পাওয়া পর্যন্ত সে কারণ আমি ওয়ারেন্ট ইস্যু করতে পারে না। এখন আসুন, পুলিশ এবং প্রশাসন ওইভাবেই অ্যাক্ট করে সরকারের সিদ্ধান্ত যেমন হয়। এখানে আপনি প্রথম দিন বলে দিলেন, প্রথম দিন না, সপ্তাহখানেকের মধ্যে বলে দেওয়া হলো সব মামলা নেওয়া যাবে না, সবার নামে মামলা করা যাবে না। এটা হচ্ছে অবস্ট্রাকশন অফ জাস্টিস, ইটস সেলফ এ ক্রিমিনাল অ্যাক্ট, এবং এটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-4টা জায়গায় দেওয়া হলো এবং এই রেফারেন্সে এখন পর্যন্ত 16টি হত্যাকাণ্ডের জন্য কয়টি মামলা হয়েছে আমি জানি না, তবে আইন ও সালিশ কেন্দ্রকে আমি জিজ্ঞেস করে জানতে পেরেছি 300-350 মতো মামলা হয়তো হয়েছে। এর মধ্যে কোনো ডুপ্লিকেশন থাকতে পারে এটা। দ্বিতীয়ত স্ট্রিম লাইন 3 জায়গায় হচ্ছে, কোনো অসুবিধা নাই ডেটাবেজে। এটা যেহেতু 15 জুলাই থেকে 5ই আগস্ট এই মামলাগুলো আইসিসিতে চলে যাবে, মার্ডার যেগুলো, ইনজুরি যেগুলো, সেগুলো চলে যাবে ক্রিমিনাল কোর্টে। আর এখানে একটা বড় ব্যাপার আছে, আপনারা খুবই ওভারলুক করছেন সবাই এবং আমাদের নীতি নির্ধারকরা খুবই চিন্তিত তারা এটা ওটা নানা কিছু নিয়ে, কিন্তু বুঝতেই পারছেন না শেখ হাসিনাকে আপনি ফেরত পাবেন না, কোনোদিনই পাবেন না, এটা আমি আর ডিটেলস বললাম না। আর উদাহরণ আছে, আফ্রিকান ওয়ারলর্ড এবং সাউথ আমেরিকান কিছু ওয়ারলর্ডকে আইসিসিতে নিয়ে আসা হয়েছে তাদের টপ গ্যাংদের সহ, কিন্তু তাদের সব বাহিনীকে আনা হয়নি। এটার কতগুলো সিগনিফিকেন্স আছে। এই কাজটা যদি শেখ হাসিনা এবং এই যে বাহিনীগুলোর প্রধান র্যাব এবং যেগুলো মানবতাবিরোধী হত্যাকাণ্ড করেছে এদেরকে যদি, এবং এদের মধ্যে পলিটিশিয়ান 4-5 জন আছে যাদের মূল নির্দেশদাতা, এই 20-25 জনকে আপনি যদি হেগে না নেন, হেগে যদি নেন, আমি পজিটিভলি বলি, তাহলে আমি 2-3 জন বড় বড় প্রসিকিউটরের সঙ্গে কথা বলেছি এবং সম্ভবত করিম খানও আসছেন, করিম খানও হয়তো এভাবেই ওপিনিয়ন দিতে পারেন, এটা ওনার চার্টারের মধ্যে। বাট তারা কিন্তু বলছেন আমরা বাংলাদেশ সম্পর্কে যা জেনেছি তাতে এনাফ বাংলাদেশকে পার্টি হওয়ার জন্য, এবং এটা হলে এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাবে। ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা লিগ্যাল প্রসেস হবে। 2 নম্বর, বাংলাদেশ আওয়ামী লীগ নামে এই যে দুর্বৃত্ত এবং ফ্যাসিস্ট পার্টি, যেটি গণতন্ত্রের নামে গণতন্ত্র এসে গণতন্ত্রকে হত্যা করেছে, মানবতাকে হত্যা করেছে, তাদের বিশ্বব্যাপী আর্টিকেল 8-এ তাদের যে ইমিউনিটি অথবা তাদের যে রক্ষা পাওয়ার অধিকার, অর্থাৎ পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার অধিকার, এটা ক্লোজ হয়ে যাবে। কারণ মানবতাবিরোধী অপরাধের জন্য প্রত্যেক ভিসা ফর্মে, প্রত্যেক ইমিগ্রেশন ফর্মের মধ্যে লেখা আছে। সো এই কাজটি না করা হলে তারা কিন্তু আগামী দিন, এইবার আসিফ নজরুল ভাইয়ের যেটা ঘটেছে স্যারের ক্ষেত্রে, প্রায় সকল অ্যাডভাইজারের ক্ষেত্রে আরও ভয়ঙ্কর। এটা তো লন্ডনে ঘটলে অনেক অনেক বড় ঘটনা ঘটে, যেটা মাহমুদুর রহমানের ক্ষেত্রে হয়েছিল, আরও অনেক পলিটিশিয়ানের ক্ষেত্রে হয়েছিল। আমি বিশ্বাস করি এই জায়গাটি আমরা যে ডিসাইসিভ কথাগুলো শুনছি, আমার মনে হয় আমাদের পলিসি মেকারদের আবার একটু ইন্টারন্যাশনাল ইস্যুগুলো রিভিজিট করা দরকার। টবি ক্যাডম্যান এখন অ্যাডভাইজার হয়েছে চিফ প্রসিকিউটর, আমার মনে হয় এগুলো নিয়ে ওয়ার্কশপ করা দরকার, আলাপ আলোচনা করা দরকার। আল্লাহর ওয়াস্তে সব কিছু ডিসাইসিভ হইতে বলবেন না প্লিজ। তাহলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, 15ই আগস্টের মতো বিষয়, এটা তো 96-তে 2001-এ রাজনৈতিক দিবসগুলোর কী হবে এটা রেফারেন্স আছে। এটা কিন্তু এটার জন্য রাজনৈতিক দলগুলোর এত মূল্যবান সময়, জাতির এত মূল্যবান সময় নষ্ট করার দরকার ছিল না। এই জন্য আমার মনে হয় লং ওয়ে টু গো, এটার ইমিডিয়েট ফয়সালা হওয়া উচিত এবং ক্লিয়ার ডিরেকশন দেওয়া উচিত, ক্লিয়ার, আল্লাহর ওয়াস্তে বিভ্রান্ত করা দরকার নেই। এবং অবস্ট্রাকশন অফ জাস্টিস, আমি কোট আনকোট আমি অসংখ্য রেফারেন্স দিতে পারবো, ইটস এ ক্রাইম ইটসেলফ। মাহমুদুর রহমান মান্না, তাহলে ফলটা কি দাঁড়াচ্ছে, কোন দিকে যাচ্ছে আসলে? না, এরকম করে তো বলা যাবে না কোন দিকে যাচ্ছে। মানে একটা জায়গাতে আপনি কোনো একটা কিছু বেপথু দেখলেই যে মনে করবে যে না পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল, সেরকম না। উনি যেরকম বলছেন যে আমি খুব আশাবাদী মানুষ, আমি কিন্তু সবসময় এরকম আশাবাদী নই, আমি ক্রিটিক অলসো। আমি ওটাকে সবই ক্রিটিক্যালি দেখতে চাই। তবে রাজনীতি যেহেতু করে মানুষের কাছে তো আশার কথাই বলতে হবে, হতাশা ছড়ানো কোনো রাজনীতিবিদের কাজ নয়। সেটা মেনে আমি বলছি যে আমি একদম ফলস হোপের কথা বলছি না। এই ধরেন যে আন্তর্জাতিক আদালতে নেওয়ার ব্যাপারে কি আছে, এত লিগ্যাল পয়েন্ট আমি মানে জানি না, আমি বলতে পারবো না। কিন্তু উনি যেরকম বললেন, আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট কেন এই ধরনের অ্যাডভাইস ওনার থেকে নিয়ে, কিংবা তার চাইতে যারা রিয়েলি এই জায়গাতে কাজ করছেন এক্সপার্ট, তাদের সাথে কথা বলতে তো পারেন, সেটা বলছেন না কেন তারা? এবং বলে সেরকম করে ব্যবস্থা করুক। যেরকম বললো না, এটা বক্তৃতার মতো বলছে আমরা এতদিন পরে ফেরত চাইব। আমি বুঝি কোনো ল না বুঝেও যে ফেরত পাবে না, ফেরত পাবার মতো কিছু ইনস্ট্রুমেন্ট আছে কিনা সেটা তাদেরকে বলতে হবে, সেটা তাদেরকে এক্সপ্লোর করতে হবে। এইরকম কোনো চেষ্টা আমি দেখছি না। যেরকম করে ধরা যাক যে একজন এই ক্রিকেট স্টার অথবা একটা সিনেমা স্টার, তাকে একটা মার্ডার কেস দিয়ে দিল, যার এগুলোর সাথে কোনো রিলেশনই নেই, কিন্তু এরকম করেছে। তো আমাদের পুলিশ ট্রেডিশনালি যেরকম করে এইখানেও এরকমই করছে, এর বাইরে তারা কিছু করতে পারেনি। সেটার আবার কারণ হলো এদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে কোনো কন্ট্রোলই নেই, তারা ওইখানে কিছু করতে পারছে না। আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তো তারা মনে করে যে এটা পুরোটাই এই 15 বছর ধরে শেখ হাসিনা তার ফ্যাসিজমের পক্ষে যেইভাবে সাজিয়েছেন, এখানে কোনো দাঁতই বসানো যাবে না, সেটা তারা করতে পারছে না। এই জিনিসটা বেশ কঠিন, কিন্তু আমি একদম ইম্পসিবল মনে করি না, কারণ এখান থেকে বেরিয়ে আসা
অনেক পথই আছে, কিছু আমি জানি, কিছু আমি জানি না, কিন্তু না জানলে জানা যাবে না। তারা ওনাদের তো জানবার সুযোগ আছে। লতিফুর রহমান সাহেব দায়িত্ব পাওয়ার কত 6-7 ঘন্টার মধ্যে বোধহয় 13 জন সেক্রেটারিকে স্ক্রিন আউট করে দিয়েছিলেন। তারা তো একটা পিউরিটিভ অ্যাকশন নিতে পারেনি এখন পর্যন্ত। কেন নিল না? কোনো আনসার নাই। এবং অনেকগুলো জায়গাতে চিহ্নিত করা হয়েছে এই ব্যাংকটা ধ্বংস হচ্ছে এই লোকটার জন্য, সেই লোকটা আছে, কোনো ব্যবস্থা না হয়নি। এমনকি সিন্ডিকেটের জন্য মানে কথাবার্তা আনতে উঠেছিল যে এই করেছে, তারাও এখন বহাল তবিয়তে আছে, এরকম কথাবার্তা আমরা দেখছি। আচ্ছা, একটু আমরা সংস্কারের দিকে নজর দিতে চাই। আজকে যে নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশনটা রয়েছে, যে নির্বাচনী ব্যবস্থা সংস্কারে, সেখানে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে তারা একটা মত বিনিময় করেছিল, আরও অনেকের সঙ্গে করেছে। আজকে একটা বিষয় উঠে এসেছে যে সকল ধরনের নির্বাচনে সরাসরি ভোটে হওয়া উচিত, এরকম একটা মতামত চলে এসেছিল। আপনারা অনেক দিন থেকে কথা বলছেন এবং রাজনীতিতে আমরা অনেক দিন থেকে দেখছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বা এই রকম বিষয়গুলো। সেখানে একটা বিষয় এসেছে যে রাষ্ট্রপতি নির্বাচনটা প্রত্যক্ষ ভোটে হওয়া উচিত। এখন তো একটা ফরম্যাটে হয়, এবং সেখানে এটাও এসেছে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো বলছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা একটা ভারসাম্য নিয়ে আসবে, ফলে এইরকম দিকে একটা যাওয়া যেতে পারে বলে ওখানে আমরা আলোচনা করেছি। এবং কমিশন প্রধানও পরে বলছে যে উনিও ভাবছেন, ওনারাও ভাবছেন যে এই রকম একটা সুপারিশ তারা দিবেন। আপনার কি মনে হয় যে আসলে নির্বাচনের যে পদ্ধতি, সেখানে রাষ্ট্রপতি হোক বা অন্যান্য পদগুলোতে হোক, সরাসরি নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য বা রাজনৈতিকভাবে আমরা ওই জায়গায় এসেছি কিনা এখন? আমাদের মধ্যে, আমার দলের মধ্যে, জোটের মধ্যে কিংবা বিএনপি সব দলের মধ্যে এই ইস্যু কোনোদিন আসে নাই, আলোচনা করি নাই। এই ইস্যুটা এখন আপনারা যদি আমাদের দিতেন, অথবা আপনাদের কাছে শুনে যে কমিশনটা এই কনস্টিটিউশন ব্যাপারে করছে তারা যদি আমাদের দিত, এটাই প্রসেস হওয়া উচিত ছিল। তাইলেই তো আপনি একটা ন্যাশনাল কনসেনসাসের দিকে যেতে পারেন। যত যাই করুক এই গভর্নমেন্ট তো কোনো সংস্কার চাপিয়ে দিতে পারবে না। কনসেনসাসের বাইরে তাদের যাওয়ার সুযোগ আছে বলেই আমি মনে করি না, এবং এটা আমি ডক্টর ইউনুসকে বলেছিলাম, উনি আমাকে হ্যাঁ তাই তো করবো। তো তাই যদি তাহলে কথা বলেন সবার সঙ্গে, আগেই কেন কমিশন তাদের রিপোর্ট লিখে ফেলবে, লেখার পরে আমাকে দিলে আমি তো এটা নিয়ে বিতর্ক করব। আবার সেই বিতর্ক কিন্তু কমিশন আমাদের সাথে করছে না, ওরা গভর্নমেন্টের কাছে দেবে, গভর্নমেন্ট লেখেইনি তো ওরা বুঝবে কি এটা? যে লেখে নাই সে তো প্রপার এক্সপ্লেনেশন দিতে পারে না তো রাইট আপের ব্যাপারে, ওর রাইট আপের ব্যাপারে। তো ওরা এইখানে এরকম করে ছেড়ে দিয়েছে। উচিতটা ছিল সব কিছু নিয়েই কথা বলতে শুরু করা। আপনি 6 মাস ধরে কথা বলতেন, তারপরে আরও 2 মাস ধরে ড্রাফট করতেন, তারপরে 2 মাস ধরে আবার আরেকটা মানে সাম আপ করার জন্য করতেন, করে 1 বছরের মধ্যে খুবই ক্লিন একটা জিনিসে বেরিয়ে আসতে পারতেন। এই প্রসেসই তো নাই। ফলে এই জায়গাটা আসলে একটু হতাশাজনক তো বটেই, কিন্তু তারপরে আমি ডেফিনেটলি বলবো যেখান থেকে বেরিয়ে তো আসতে হবে। বিকজ আমি ওই কথাটা বলি যেটা উনি বলতে চেয়েছিলেন, আপনিও খানিকটা বললেন, সেটা হচ্ছে এই গভর্নমেন্ট হেরে গেলে তো আমরা হেরে যাই। আমরা মানে কিন্তু আমার দল নয়, আমার জোট নয়, দেশ হেরে যাবে। তো সেই জায়গাতে আমরা অ্যাফোর্ড করতে পারি না। অতএব আমাদেরকে এখানে যেভাবেই পারি আমাদের একটা না একটা সলিউশন শেষ পর্যন্ত বার করতেই হবে। এবং ডক্টর ইউনূস যদি এরকম করে বলেন, রাগ করে বলেন যাবে ভোট দিয়ে চলে যাবো, যা হয় তাই হোক, এরকম করা যাবে না। উনি একটু অভিমানের সুরেই কথাটা বলেছেন। আমি ওনাকে বলছি এবং অন্য জায়গায় বলেছি যে এরকম অভিমানের ব্যাপার নেই, বরঞ্চ এরকম জটিলতা যেখানেই আসে সেখানে আরও বেশি কথাবার্তা বলা হোক, তাইলে এটার একটা নিষ্পত্তি হতে পারে। এর কোনো বিকল্প নেই আমি মনে করি। শামসুল আলম লিটন, তাহলে তো আমরা যে বিষয়টা দেখছি ওনার মতো চলছে, আলাপ আলোচনা তো পারস্পরিক হচ্ছে না। রাজনীতিবিদরা মাঠে যেভাবে পাচ্ছে সেভাবে কথাবার্তা বলছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে একত্রিত হওয়ার ফর্মুলা কি হতে পারে সাধারণভাবে? ঠিক আছে, আমার মনে হয় আমি যদি ক্রিটিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখি যে অনেক সমস্যা, অনেক সংঘাত, অনেক, কিন্তু ডেমোক্রেসির ব্যাখ্যা থেকে আমি বলেছি নয়েজ, এবং এটা খুবই স্বাভাবিক। এবং কতগুলো বেসিক বিষয় কিন্তু কোনো দ্বিমত আমি পাই নাই এখন পর্যন্ত। না, প্রথমত গণহত্যার বিচার, গণহত্যার বিচার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এটা ওটা অনেকে বলছেন। 2 নম্বর হচ্ছে সংস্কার করা যাবে না, সংস্কার এরকম কোনো কথা আমি শুনিনি। নির্বাচনে যেতে হবে এই ব্যাপারেও কোনো দ্বিমত কেউ করেছে বলে আমি শুনি। সুতরাং বেসিক 3টা বিষয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, ডেমোক্রেটিক রোড শো, যেটা রোড ম্যাপ, সেটার ব্যাপারে ঘোষণা করা হয়নি, কিন্তু সবার মধ্যে কিন্তু একটা বিরোধিতা যেহেতু কিছু করেনি, যে 3টা জিনিস একটা ঐকমত্য আছে। এখন কথা হচ্ছে যে মানে হয় যে ব্ল্যাঙ্কেট অপারেশনের কথা বলেছেন, আসলে 15 বছরের স্বৈরশাসনের পরে প্রশাসনের 3য়, 4র্থ, 5ম স্তর পর্যন্ত
ফ্যাসিবাদী সরকার তার লোকদেরকে এবং তার একেবারে কুষ্টি পাথরে যাচাই টাচাই করে এটা করেছে, এটা ফ্যাসিবাদী সরকারগুলো তাই করে সারা পৃথিবীতে। দ্বিতীয়ত সামরিক এবং বেসামরিক প্রশাসনকে নির্লজ্জভাবে এবং নৃশংসভাবে অত্যাচার করেছে। দলের অঙ্গ সংগঠনের পর্যায়েও না, দলের অঙ্গ সংগঠনের উপকমিটির পর্যায়ে নিয়ে গেছে। আমি অনেকে সামরিক বাহিনী নিয়ে কথা বলেন না, কিন্তু সামরিক বাহিনী আমাদের যে ঐতিহ্য, গর্ব, সেই জায়গাটিতে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে আয়নাঘরের মাধ্যমে। মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে 3টি প্রশ্ন যোগ করে প্রমোশনের ক্ষেত্রে। এই যুগে সেই ধরনের ঘটনা, মানে ধরেন আমরা যখন এটা ধরেন আমরা আগে থেকে সংবাদকর্মী যারা আছি, যখন থেকে আমরা এটা একটু একটু শুনি, মানে এই যুগে এসে আসলে কল্পনা করা যায় না যে এখন ব্ল্যাঙ্কেট অপারেশন। দেখেন সাজ্জাদ, এই যে বলছেন আপনি এই যুগে এসে এই যুগের মতো করে আবার সিদ্ধান্ত নিতে হবে। আজ থেকে 24 বছর আগে লতিফুর রহমান সাহেব, যার ছাত্র জীবন ছিল ছাত্রলীগের, উনি প্রধান বিচারপতি হয়ে শেখ হাসিনার এক্সিকিউটিভের সঙ্গে দ্বন্দ্বে কিন্তু উনি কিন্তু বিচার বিভাগের বিপক্ষে কথা বলেছেন, চিফ জাস্টিস। আমি নিজে সেই সেমিনারে ছিলাম। কিন্তু উনি যখন প্রধান উপদেষ্টার পদে বসলেন, যদিও বিচারপতি হিসেবে তিনি কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল রায় দেননি, কিন্তু তিনি ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলে তিনি কিন্তু উল্টো ওপিনিয়ন দিয়েছেন বিচার বিভাগের বিপক্ষে জামিনের প্রশ্নে, যেটা হচ্ছে বিচার বিভাগের এখানে ওয়ান অফ দ্য বেসিক্স। কিন্তু উনি কিন্তু দেখুন, যখন উনি প্রধান উপদেষ্টা হলেন, তিনি কিন্তু ব্ল্যাঙ্কেট অপারেশন। দেখুন, সরকারের কাজ কিন্তু ঘর্মাক্ত হওয়া না, সরকারের কাজ কিন্তু ষড়যন্ত্র অথবা এটা সেটা এই সমস্ত দেখা না, আর হাহুতাশ করা না। সরকার অস্তিত্ব হচ্ছে আসলে বাচ্চার যখন দাঁত উঠে ওই যে দাঁত বসানোর ক্ষমতাটা। সুতরাং কেন ওনারা দাঁত বসাচ্ছেন না? ওনারা তো অত্যন্ত পপুলার। স্বরাষ্ট্র এবং বাণিজ্যের মতো জায়গায় দাঁত বসানোর মতো মানুষ যদি না পান, তাহলে 3 মাসে 3 জনকে চেঞ্জ করলে পরিস্থিতির এমনিই উন্নতি হতো, কারণ কার চেয়ে কে ভালো করতে পারে। আর এটা কোনো স্থায়ী কোনো পদ না, উপদেষ্টা সরকারি যেখানে স্থায়ী না সেখানে না। আপনি ডক্টর ইউনূস স্যারকে, মানে আমার মনে হয় মানুষের কথাটা উনি বুঝতে পারছেন না। দ্রব্যমূল্য যদি এই যে পরিস্থিতি যদি চলতে থাকে, এই যে বিভিন্ন ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা হলো, পাল্টা অভ্যুত্থান প্রচেষ্টা হলো, এটা কিন্তু দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অভ্যুত্থান। এই রক্তের উপরে, এই রক্তগঙ্গার উপর দিয়ে যদি কোনো অভ্যুত্থান হয়, তার দায় কার কার ঘাড়ে যাবে আমি একটু আগে বলেছি, আমি রিপিট করতে চাই না। কিন্তু ইউনিটি কিন্তু আছে, এক ধরনের এই অনৈক্যের মধ্যে, যে মতদ্বৈততার মধ্যেও কমন গ্রাউন্ডগুলোতে কিন্তু আছে। এখন রিকনসিলিয়েশন কে করবে? রিকনসিলিয়েশন একজন অ্যাডভাইজার আছেন, তিনি একজন জেনারেল। আই এম সরি, আমি জেনারেল অথবা আমাদের সামরিক বাহিনীর প্রতি অনেক গভীর শ্রদ্ধা আছে, কিন্তু পলিটিক্যাল রিকনসিলিয়েশনে ওনারা কখনো সফল হয়েছে বলে আমি দেখিনি। পার্বত্য চট্টগ্রামে সমাধান তো করতেই পারেননি। এখন আমার তারা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন দেশের জন্য, তাদের প্রতি সে রেসপেক্ট আমার আছে। কিন্তু কথা হচ্ছে যে এইরকম একটা পলিটিক্যাল টার্মোইলিং সিচুয়েশনে, 15 বছরের একটা সিচুয়েশনের পরে রিকনসিলিয়েশনের জন্য আমার মনে হয় এই জায়গাগুলোতে স্যারকে ইমিডিয়েটলি চিন্তা করতে হবে। রিকনসিলিয়েশন যিনি ছিলেন, তিনি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসার সময় স্যারকে স্মরণ করে দেওয়া দরকার ছিল, ওনাদের সঙ্গে পলিটিক্যাল এজেন্ডা অনুসারে 1, 2, 3 রোডম্যাপ নিয়ে আলাপ করতে হবে। আমি যখন কোথাও যাব, আমি কত দিনের জন্য যাব, কখন ফিরে আসবো, এভরিথিং কিন্তু ঠিক থাকতে হয়। হ্যাঁ, একটু ফ্লাইট পেছানো যায়, সেটার জন্য আবার ফিও দিতে হয়। সো এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বেসিক জায়গাগুলোতে যদি ভুল হয়, তাহলে কিন্তু ফ্যাসিবাদ ফেরত আসবে। আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি যে জনমত দেখেছি, ফ্যাসিবাদের কেউ যদি খুব সাহসী হয়ে থাকেন, তাহলে তিনি যদি কোনো টিভি স্টেশনে আসারও সাহস করেন এবং কোনো টিভি স্টেশন যদি তাকে অ্যালাউ করে, সেই টিভি স্টেশন 2 ঘন্টা পরে আর থাকবে না, কোনো দেওয়াল লাগবে না। এটাই হচ্ছে মানুষের সেন্টিমেন্ট। সুতরাং আমার মনে হয় দেওয়ালের কথা, সেন্টিমেন্ট, এগুলো রাজনৈতিক দলগুলো হয়তো অনেক, যেহেতু তারা তাদের সঙ্গে কাজ করেন, সরকার বুঝতে পারছে না। মাহমুদুর রহমান মান্না, আপনি যেটা বলছিলেন যে প্রশাসন, মানে ফেসিজম এমনভাবে তৈরি করা হয়েছে, প্রশাসনের রন্ধে রন্ধে তারা যদি এভাবে বলি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আসলে এটা কি মানে সঠিকভাবে কি যারা গভর্নমেন্টে আছে বা আপনারা রাজনীতি যারা করেন, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে কি দেখা গেছে যে ওখানে আসলে কোনো লোকেই নেই ফেসিবাদের বাইরে, মানে যারা আসলে অ্যাক্ট করতে পারে? এটা কি আসলে দেখা হয়েছে না শুধু জনপ্রিয় কথা? দেখেন, আমি তো আর দেখিনি, আমার দেখার সুযোগও নাই, কিন্তু যারা দেখেছেন তারা যেরকম করে মাঝে মাঝে রিয়াকশন দিয়েছেন, আমি তা থেকে বললাম। বাট আই এম নট গোয়িং টু বিলিভ দ্যাট। কেন? আমাদের এই আপনার প্রশাসনকে কেউ যদি রাজনৈতিক দলের কর্মী বাহিনী মনে করে, দ্যাট ইজ ভেরি রং। রাজনৈতিক দলের কর্মী বাহিনী ভেঙে যাচ্ছে, দল ভেঙে যাচ্ছে, বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, আর সে তুলনায় এগুলো তো একেবারেই সার্ভিস ওরিয়েন্টেড। পারা যাবে না কেন? আমি এটার কোনো যুক্তি দেখি না। আমি মনে করি যে আমার নিজের উপর ধারণা হয় যে যদি ঠিকমতো খোঁজ করে জাস্ট একটা সেট বার করতে পারলে, বাকি সেট কোনো ঘটনাই না, একটা সেট বার করতে পারলে। কিন্তু তারা এরকম যে করেছেন, সেই উদ্যোগটা তো কোনো জায়গাতে আমি দেখিনি। ফলে আমি ওনাদের বা যারাই এই স্টেটমেন্টটা বলছেন, আমি তাদের এটা ঠিক মনে করছি না।
সেকেন্ড কথা হচ্ছে কি, এই গভর্নমেন্ট ধরেন প্রথম একটা দুইটা কাজ এমন করেছে না যে তাতে তাদের উপর আস্থা ভেঙে গেছে। যেমন ধরেন যে ছাত্রকে হইচই করলো, অটো প্রমোশন দিতে হবে, ওরা দিয়ে দিলেন। ন্যাচারালি আপনি মনে করবেন যে গভর্নমেন্টটা খুব উইক, এটা একটা পারসেপশন তো তখন গেছে। কিন্তু গভর্নমেন্ট ওটার পরেও যদি কিছু পিউনিটিভ অ্যাকশন নিত, বা উনি যেটাকে ব্ল্যাঙ্কেট অপারেশন বলছেন সেরকম কিছু করতো, ওটার মধ্যে একবার দুবার ভুল হলেও কিন্তু একটা সময় কারেকশনে আসতেন আপনি। আপনারা যদি এখানে ধরেন লেয়ার থেকে অন্তত 10টা, আপনি 2টা লেয়ার ফেলে দেন, কি আসে যায়? বিকজ এইটা কিন্তু ওই ট্র্যাডিশনাল ডেমোক্রেটিক মুভমেন্টে চেঞ্জ হবে না। আপনি এটাকে রেভলিউশন বলেন নাই, রেভলিউশন মনে করে কাজ করছেন না, কিন্তু ডেফিনেটলি এটার একটা অনেক বড় রেভলিউশনারি ক্যারেক্টার আছে এর মধ্যে। আমি কিন্তু রেভলিউশন বলি না, কিন্তু আমি ক্যারেক্টার আছে বলতে বসেছি। মানুষ যেরকম করে জীবন দিয়েছে, বিপ্লবে মানুষ এরকম করে দেয় না। এবং উনি যেটা বললেন না, এখন পর্যন্ত মানুষ ওরকম কিছু 10 মিনিটের মধ্যে ওই রেডিও স্টেশন, ওই টিভি স্টেশন উড়িয়ে দেবে, এখনও মানুষের মধ্যে এই মানসিকতা আছে। তো গভর্নমেন্টের পেছনে তো বিরাট শক্তি আছে, সেই শক্তি দিয়ে তারা যদি এরকম অ্যাকশন দিতেন, মিনিমাম যদি তাদের মধ্যে একটা ধরেন পারসেপশন থাকতো বা জানবার চেষ্টা থাকতো, তো এই কাজটা তারা করতে পারতেন না বলে আমি মনে করি না। আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, কয়েক মিনিট সময় রয়েছে। শেষ যেটা বলবো, মোটামুটি বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা যেসব কথাবার্তা শুনছি, একটা জায়গায় তারা মোটামুটি এসেছেন বলে মনে হচ্ছে যে সংস্কার সেইটুকুই হওয়া উচিত, নির্বাচনের জন্য যেটুকু সংস্কার সেটুকু হোক, আর মূল যে কথাগুলো বলা হচ্ছে নির্বাচিত লোকজন এসে তখন তারা করবে ধারাবাহিক প্রক্রিয়া অনুযায়ী। আপনাদের অবস্থানটাও কি সেই রকম, কি একটু জানার না, জন্য? এটা আমাদের অবস্থান এরকম ছিল না। আচ্ছা, আমরা কিন্তু এরকম মনে করতাম যে যতখানি সম্ভব সংস্কার করে নিতে পারলেই তো ভালো। কারণ সংস্কারকে বেসিক্যালি আমি একটা কোয়ালিটেটিভ জিনিস মনে করি, জাস্ট মানে ম্যানিং চেঞ্জ, এটা তো সংস্কার হলো না। ওই আপনি কী বলে একটা ইনস্টিটিউশন বদলে একটা লোককে চেঞ্জ করে, এটা না। এই কোয়ালিটেটিভ চেঞ্জ যেটা এই গভর্নমেন্ট কোনো পার্টিজান নয় বলেই যত ইজিলি পারত, ওরা ক্ষমতায় গেলে রাজনৈতিক দল বলেই, সাংগঠনিক বলেই ভেস্টেড ইন্টারেস্ট যেরকম করে আসবে ওরকম করে পারবে না। কাজে এটা করলে ভালো হতো, কিন্তু এই গভর্নমেন্ট এই ব্যাপারে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারেন নাই। একটা সেক্রেটারির মধ্যে ভিসিরা মিছিল করছে, যেমন মধুর ক্যান্টিনের মতো, কিচ্ছু করতে পারেনি তারা। তো ফলে যখন তারেক রহমান বলেন যে ষড়যন্ত্র আরও বাড়বে যদি দেরি করেন, আমেরিকা তার ফরেন সেক্রেটারিকে ডেকে বলেছে যে তো আমরা ডক্টর ইউনূসকে সাপোর্ট তো করছি, গভর্নমেন্টকে সাপোর্ট করি, কিন্তু বেশি যদি দেরি করে ইলেকশন দিতে তাহলে কিন্তু পপুলারিটি থাকবে না। ওরা ওখান থেকে বলতে পারছে। আমরাও তো দেখছি ডক্টর ইউনূস সমালোচিত হচ্ছেন, হয়তো ওই রকম করে হচ্ছেন না রাজনৈতিক দল করলে যেরকম হতো, কিন্তু এটা তো ভালো মেসেজ দেয় না। এই কারণে মনে করছি তাড়াতাড়ি ইলেকশনটা হওয়াই ভালো বরঞ্চ। শামসুল আলম লিটন, শেষ আমি জাস্ট শেষ 1 মিনিট সময় রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে এইরকম অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন হয়েছিল, সেগুলো আমরা দেখেছি, মিশরে দেখেছি, ইয়েমেনে দেখেছি, সুদানে দেখেছি। আপনার আশঙ্কা ওই রকম কিছু হওয়ার সম্ভাবনা দেখেন না? আসলে আমরা ভালো দিকে বাংলাদেশের মডেলে একটা কিছু হবে। একদম শেষ মিনিট। থ্যাংক ইউ। যখন কোনো বিপ্লব অথবা বড় ধরনের গণ অভ্যুত্থান হয়, আমি বিপ্লবই মনে করি এটাকে, কারণ 5 জানুয়ারির 7 দিন আগে 28 জুলাই ফরাসি পত্রিকা লা মন্ডে লিখেছিল রেভলিউশন অ্যাগেনস্ট অ্যাবসলিউটিজম। কী কারণে সেটা বলার জন্য অনেক সময় লাগবে, বলছি না। আর প্রতি বিপ্লবের আশঙ্কা থাকে এবং সেটা অবশ্যই আছে, এবং সেটা এই যে মতান্তর। তবে সেই প্রতি বিপ্লবে পতিত স্বৈরাচার এবং খুনি সরকার শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ কোনো অংশই নয়, কোনো অংশই হবেও না, হতেও পারবে না। লাস্টলি এই যে বিভিন্ন লেভেলে, বিভিন্ন লেয়ারের কথা মনে হয় যেটা বললেন, শুনুন, একটি বাহিনীর যদি প্রমোশনে, একটা আমি পদের নাম বলছি না, একটা লেভেল থেকে টপ লেভেল থেকে নিজে প্যারেন্টস অ্যান্ড প্যারেন্টস ইন ল, ছাত্রলীগ করতেন কিনা, আওয়ামী লীগ করতেন কিনা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে ছিল কিনা, সিম্প্যাথাইজার কিনা, এই প্রশ্ন যদি থাকে তাহলে বুঝতে হবে গত 15 বছরে কি প্রমোট করা হয়েছে এবং কি করা হয়েছে। এক্সেপশনালি হয়তো 2-4 জন থাকতে পারে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে শামসুল আলম লিটন এবং মাহমুদুর রহমান মান্না আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।